আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব সবক নম্বর 9। প্রথম নম্বর কায়দা। এই আলামতকে জজম বলা হয়। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এইটিকে জজম বলা হয়। এটির আরেকটি নাম আছে সাকিন। সুতরাং যখন বলা হবে সাকিন বা জজম, একটাই হরফ, একটাই চিহ্ন হবে, এই চিহ্নটি। হ্যাঁ, দেখতে পেশের মতো খানিকটা। দ্বিতীয় নম্বর গ্রামার। দ্বিতীয় নম্বর, সাকিনকে তার পূর্বের হরকত সম্পন্ন হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ কোন, মনে করেন যে আলিফ আছে, তার পূর্বে বা আছে। আলিফের উপরে যদি সাকিন থাকে এবং বায়ের উপরে যদি জাবার বা পেশ বা জের থাকে, তখন কিন্তু তার পূর্বের যে অক্ষর, এই যে বা, বায়ের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। 3 নম্বর, মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটিকে হরফে মাদ্দাও বলা হয়। মদের হরফ তিনটি। হুম। এই মদের হরফ গুলোকে হরফে মাদ্দাও বলা হয়। 4 নম্বর গ্রামার। আলিফের পূর্বে জবর হলে আলিফ মাদ্দা বলবে, মাদ্দা হবে। অর্থাৎ মনে করুন যে আলিফ আছে, তার পূর্বে জাবার আছে, এই যে বা আছে, তারপরে আলিফ আছে, এবার বায়ের উপর জাবার আছে। তো এই অবস্থাতে মাদ্দা হবে, মানে মাদ্দা অর্থাৎ হলো এক আলিফ উচ্চারণের ক্ষেত্রে টান হবে। উচ্চারণের ক্ষেত্রে এক আলিফ টান হবে, যেভাবে বা, আলিফ জবর বা, এক আলিফ টানলাম। হ্যাঁ। তারপরে দ্বিতীয় নম্বরে চলে আসুন। ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হবে। মনে করেন যে ওয়াও সাকিন, ওই যে বললাম জজম এবং সাকিন একটাই জিনিস। মনে করেন যে ওয়াও এর উপরে জজম বা সাকিন আছে, এই যে ওয়াও, ওয়াও এর উপরে জজম বা সাকিন আছে, তার পূর্বে একটি অক্ষর আছে বা। হ্যাঁ। তো বায়ের উপরে পেশ আছে, জেও নাই জাবারও নাই। এই ক্ষেত্রে ওয়াও মাদ্দা হবে, অর্থাৎ এক আলিফ ওয়াওকে টেনে পড়তে হবে। যেভাবে বা, ওয়া, পেশ বু। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। এবং যখন আমরা বানান করব, তখন যেই হরফকে যতটা টেনে পড়তে হয় ততটাই কিন্তু আমরা টেনে পড়বো। যেভাবে আমি বানানের ক্ষেত্রে ওয়াওকে 3 আলিফ টেনে পড়লাম, যখন উচ্চারণ করলাম মাদ্দার জন্য আমি এক আলিফ টেনে পড়লাম। আচ্ছা, 3 নম্বরে চলে আসেন। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, যেমন বি। মনে করুন যে ইয়া আছে, এই দেখুন ইয়া, ইয়া এর উপরে জজম বা সাকিন আছে, তার পূর্বে বা আছে। হুম। এবং বায়ের নিচে জের আছে। ইয়া সাকিন বা জজম, তার পূর্বে জের, পূর্বের অক্ষরে। এই ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এখানে আমি এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে। কিভাবে? বা, ইয়া, জের বি। এই যে উচ্চারণ বি, এক আলিফ টানা, এটাকে বলা হয় ইয়া মাদ্দা। হ্যাঁ। তাহলে এক আলিফ টেনে পড়লে আলিফ মাদ্দা, ওয়াও কে এক আলিফ টেনে পড়লে ওয়াও মাদ্দা, ইয়া কে এক আলিফ টেনে পড়লে ইয়া মাদ্দা। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর গ্রামার চলে আসুন। হরফে মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। যেটা আপনাদেরকে আমি একাধিকবার বললাম, যে হরফে মাদ্দা যেখানে যেখানে আসবে, সেখানে সেখানে উচ্চারণের ক্ষেত্রে এক আলিফ কিন্তু টেনে পড়তে হবে। আচ্ছা, কিভাবে পড়তে হবে? এবার আপনাদের কে যদি আমি পড়ে শোনাই, তাহলে আপনারা আরো বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। আমি পড়ছি। হ্যাঁ। দেখুন, বা, আলিফ জবর বা। এই যে আমি টেনে পড়লাম, বাকে এক আলিফ টান দিলাম, আলিফের ক্ষেত্রে কোনো টান নেই, যেহেতু আমি বানান করছি। কিন্তু উচ্চারণ আবার যখন আমি করলাম, তখন আমি কি করলাম? বা, আমি বা বলে ছেড়ে দিয়ে দিইনি,
বা বলে ছেড়ে দিনি, আমি টানলাম বা। তারপরে ওয়াও মাদ্দা পড়লাম কি, যে ওয়াও এর উপরে যদি জজম বা সাকিন হয়, তার পূর্বের অক্ষর যদি পেশ হয়, তাহলে এক আলিফ টান হবে উচ্চারণের ক্ষেত্রে, মানে ওয়াও মাদ্দা হবে। তাহলে কি কেমন হবে? বা, ওয়া, পেশ, বু। বাকে এক আলিফ টান দিলাম বানানে, ওয়াওকে তিন আলিফ টান দিলাম বানানে, এবং উচ্চারণের ক্ষেত্রে এক আলিফ টেনে উচ্চারণ করলাম বু। হ্যাঁ, বু বলে ছেড়ে দিন, তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, তারপরে আপনি চলে আসুন 3 নম্বরে। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া এর উপরে যখন সাকিন হবে, তার পূর্বের অক্ষর যখন জের হবে, এই ক্ষেত্রে কিন্তু ইয়া মাদ্দা হবে। যেভাবে বা, ইয়া, জের বি, বা, ইয়া, জের বি, এক আলিফ টেনে। তাহলে এইটাকে, প্রথমটাকে বলবো আলিফ মাদ্দা, দ্বিতীয়টাকে বলবো ওয়াও মাদ্দা, তৃতীয়টাকে বলবো ইয়া মাদ্দা। আচ্ছা, এই যে ওয়াও মাদ্দা আছে, ওয়াও সাকিনের পূর্বে পেশি থাকতে হবে। যদি জাবার বা জের থাকে, তাহলে কিন্তু ওয়াও মাদ্দা হবে না, একালিফ টান হবে না উচ্চারণের ক্ষেত্রে। তারপরে ইয়া মাদ্দার ক্ষেত্রে কিন্তু নিচে জেরই থাকতে হবে। ইয়া এর পূর্বে যদি আবার পেশ থাকে, ইয়া যদি সাকিন থাকে বা জাবার থাকে, এই ক্ষেত্রে কিন্তু উচ্চারণে একালিফ টান হবে না। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আপনি চলে আসুন তা, আলিফ জবর তা, এই যে উচ্চারণ করলাম তা, এটাই হলো মাদ্দা। হ্যাঁ, এক আলিফ টেনে পড়া। আচ্ছা, তা, ওয়া, পেশ তু, তা, ইয়া, জের তি, এটাই হলো মাদ্দা। হুম, এক আলিফ টেনে টেনে আমি উচ্চারণ করলাম তা, তু, তি। হুম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, দ্বিতীয় লাইনটাও আমি বানান করে আপনাদেরকে শুনিয়ে দিই, তাহলে কিন্তু আরো সহজে বুঝতে পারবেন। যেভাবে সাকে আমরা বানানের ক্ষেত্রে বা বর্ণমালা যখন পরিচয় শিখছিলাম, তখন কিন্তু যে জানি যে আমরা সাকে এক আলিফ টেনে পড়তে হবে। এই জন্য আমরা কিন্তু সাকে একই আলিফ টেনে পড়বো। হ্যাঁ, সা, আলিফ, আলিফে কোনো টান পড়িনি। সা, আলিফ জবর সা, সা, ওয়া, পেশ সু, সা, ইয়া, জের তি, সা, সু, সি, এক আলিফ টেনে টেনে উচ্চারণ করলাম। একইভাবে আমরা পড়েছি কিন্তু জিমকে তিন আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, তো জিম, আলিফ জবর জা, জিম, ওয়াও, পেশ জু। জিমকেও তিন আলিফ টান দিলাম বানানোর ক্ষেত্রে, ওয়াও কেও কিন্তু তিন আলিফ টেনেছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমি কি করলাম, জু, এক আলিফ টানলাম। হ্যাঁ, যেহেতু ওয়াও মাত্রা আছে। আবার ইয়া মাদ্দা, জিমকে তিন আলিফ টানবো, ইয়াকে এক আলিফ টানবো। জিম, ইয়া, জের জি, তার উচ্চারণ কি হবে, যা, জু, জি। আশা করি আপনারা বিষয়টি কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি উচ্চারণগুলো শুধু পড়ে শোনাই। হ্যাঁ, একইভাবে যেভাবে আমি আপনাদেরকে 2 লাইন বুঝালাম, একইভাবে কিন্তু পুরো সবকটি হবে। হ্যাঁ, হা, হু, হি, খ, হু, হি, দা, দু, দি, দা, জু, রি। এক আলিফ টেনে টেনে উচ্চারণ করছি, এটাই হলো ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। হ্যাঁ, রা, রু, রি, জা, জু, জি, সা, সু, সি, শা,
সু শি। আশা করছি আপনারা হয়তো বিষয়গুলো বুঝতে পারছেন খুবই সহজে। এক লাইন যদি আপনারা ধ্যান দিয়ে পড়ে নেন তাহলে কিন্তু পুরো সবকটি খুবই সহজে আপনারা পড়তে পারবেন। স সৌ সই ব বো বই ক ও পই জ জু জি আ উ রি ঘ ও রি ফা ফু ফি ক উ ই। তারপরে চলে আসে নিচের দিকে। তা উ কি লা লু লি মা মু মি না নু নি ওয়া উ উই হা হু হি আ উ ই ইয়া ইউ ই। এইভাবে কিন্তু আমাদেরকে সবকটি পড়ে নিতে হবে। শুধু বিশেষ করে দু তিনটি বিষয় আমাদেরকে এই সবকে মনে রাখতে হবে। এক নম্বর বিষয় হলো যে যদি আলিফের পূর্বে, আলিফ কাকে বলা হয়, যেটা দেখতে এমন হবে কিন্তু ওপরে জের জাবার পেশ বা জজম থাকবে না, সেটাই হলো আলিফ। বাকি যদি জের জাবার পেশ বা জজম থাকে তাহলে সেটা হামজা, আমরা সকলেই জানি। তাহলে আলিফ আছে, তার পূর্বের অক্ষরে ওয়াও থাক বা লাম থাক বা গুণ থাক, যাই থাক না কেন, যে কোনো অক্ষরই থাক না কেন, পূর্বের অক্ষর যদি জাবার হয় তাহলে এটা কিন্তু আলিফ মাদ্দা হবে, মানে উচ্চারণের ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে। তারপরে ইয়া সরি ওয়াও যদি সাকিন বা জজম হয়, ওয়াও মনে করেন যে ওয়াও আছে, ওয়াও এর উপরে জজম বা সাকিন আছে, তার পূর্বের অক্ষর মনে করেন লাম, তার পূর্বে আছে, তো লামের ওপরে পেশ আছে, ওয়াবের উপরে জজম, লামের উপরে পেশ, তাহলে ওয়াবের পূর্বে জজম আছে। এই ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আমাকে ওয়াও মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে, যে যেভাবে লু। ঠিক আছে। তারপরে ইয়া মাদ্দা, ইয়া এর উপরে যদি জজম থাকে, তার পূর্বের অক্ষর যদি লাম থাকে আর নিচে যদি জের থাকে, অর্থাৎ ইয়া মাদ্দা তখনই হবে যখন পূর্বের অক্ষর জের হবে, জাবার বা পেশ থাকলে কিন্তু ইয়া মাদ্দা হবে না। তো এক আলিফ আমাকে এই ক্ষেত্রে টেনে পড়তে হবে, লি লাম ইয়া জের লি, লামকে তিন আলিফ টেনে ইয়াকে এক আলিফ টেনে লি, উচ্চারণ এক আলিফ টেনে হবে। হ্যাঁ, তাহলে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা আমাদেরকে মনে রাখতে হবে, এবং জজম এবং সাকিন কাকে বলা হয় এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা কত আলিফ উচ্চারণের ক্ষেত্রে কত আলিফ টান হবে, এক আলিফ টান হবে। এই দু তিনটা বিষয় আমাদেরকে মনে রাখলে কিন্তু আজকের সবকটি সাকসেসফুল আপনারা আহ মানে বুঝতে বা পড়তে সক্ষম হবেন। আশা করি আপনারা সকলেই আজকের সবকটিকে বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।